সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি গল্প শোনাবো। গল্পটি চীনের বিখ্যাত সেই বুড়োর গল্প। অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। চীনের সেই বুড়ো কি করতেন? প্রায় 100 বছর বয়সী সেই বুড়ো স্বপ্ন দেখতেন এক সময় তার বাড়ির সামনের যে বিশাল পাহাড়, সেই পাহাড়টি এক সময় তিনি সরিয়ে ফেলবেন। মানুষ অনেক হাসাহাসি করেছিল, অসম্ভব মনে করেছিল, কিন্তু এক সময় দেখা গেল সেই বুড়োর স্বপ্ন সত্যিই বাস্তবায়ন হয়েছে। আজকে আমরা চীনের সেই বুড়োর মতো আরেকজন বুড়োর গল্প বলতে এখানে এসেছি। সেই বুড়োর নাম সিরাজুল হক মজুমদার। ফেনী এবং চট্টগ্রামের মিরসরাই অঞ্চলের মানুষেরা তাকে ঢল সাহেব হিসেবে চিনে। এই ঢল সাহেব সেই পাকিস্তান আমলে চিন্তা করতেন ফেনী, মুহুরী, কালিদাস পাহালিয়া, সিলোনিয়া প্রভৃতি নদীর মোহনায় বাঁধ তৈরি করে কিভাবে এই অঞ্চলে সাগরের নোনা পানি প্রবেশ বন্ধ রাখা যায়। সেই নোনা পানির প্রবেশ বন্ধ রাখার জন্য সেই বুড়ো স্বপ্ন দেখতেন। নিজের বাড়ির জায়গা জমি বিক্রি করে, সহায় সম্পত্তি বিক্রি করে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করতেন। তিনি বলতেন, মুহুরী নদীর মোহনায় একটি বাঁধ যদি নির্মাণ করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষ ফসলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক যুগের সূচনা দেখতে পাবে। এবং এক সময় দেখা গেল সেই বুড়োর সেই স্বপ্ন একদিন বাস্তবায়ন হয়েছে। কিন্তু তার জন্য সেই বুড়োকে খরচ করতে হয়েছে পুরো একটি জীবন। আমি আবারও তার নাম স্মরণ করতে চাই। তিনি ছাগলনাইয়া উপজেলার কুহুমা গ্রামের সিরাজুল হক মজুমদার। যেহেতু এই অঞ্চলের ঢল প্রতিরোধ করেছিলেন, সেই জন্য তাকে এলাকার মানুষ ভালোবেসে নাম দিয়েছে ঢল সাহেব। কেউ বা তাকে ডাকতো ঢল কমিটি হিসেবে। এই মুহুরী প্রজেক্ট বাস্তবায়নের যিনি স্বপ্ন পুরুষ, সেই সিরাজুল হক মজুমদার ঢল সাহেবের উপর লিখিত একটি স্মারক গ্রন্থের একটি ফটোকপি আমার কাছে আছে। এই সেই ফটোকপি, এই সেই সিরাজুল হক মজুমদার ঢল সাহেব। তার উপরে লেখা এই বই পড়ে মূলত এই মুহুরী প্রজেক্ট নিয়ে এই ভিডিওটি বানানোর আমার ইচ্ছে জাগলো। আমার মনে হলো যে এটা নিয়ে আমাদের কিছু করা উচিত। তো মুহুরী প্রজেক্টের অবকাঠামোগত বর্ণনা দেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে সুবিশাল মুহুরী প্রজেক্ট, এই প্রজেক্টের যিনি স্বপ্নদ্রষ্টা এই সিরাজুল হক মজুমদার ঢল সাহেব, তাকে স্মরণ না করেই এই মুহুরী প্রজেক্ট নিয়ে অসংখ্য ভিডিও নির্মিত হয়েছে। সেই ভিডিওগুলোতে খুব বেশি তথ্যের সমাবেশ দেখা যায় না। হয়তো দেখা যায় মুহুরী প্রজেক্ট দেখতে কেমন, বর্তমান অবস্থা কি, এটুকু। কিন্তু মানুষ জানতে পারে না এই প্রজেক্টের পেছনে কার অবদান। আমাকে অবাক হতে হয়, মুহুরী প্রজেক্টের উপরে অনেকে ইতিহাসের বইতে অনেক বর্ণনাও আমরা পাই। ফেনী জেলার ইতিহাসের অনেক লেখক মুহুরী প্রজেক্টের বর্ণনা দিতে গিয়ে দেখলাম যে তারা সিরাজুল হক মজুমদারের নাম একটি বারের জন্য উচ্চারণ করেনি। এটি কিভাবে সম্ভব আমরা জানি না। একটি অবকাঠামোর বাস্তবায়নে যিনি একটি জীবন ব্যয় করলেন, আজকে মুহুরী প্রজেক্টের ইতিহাস লিখিত হয় সিরাজুল হক মজুমদারকে ছাড়া। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। সুপ্রিয় দর্শক, আমরা এই জন্য সিরাজুল হক মজুমদার ঢল সাহেবের জন্য আমাদের দোয়া থাকবে, যেন সিরাজুল হক মজুমদারকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন এবং এই প্রজেক্টের উপকার যেই লাখো মানুষ ভোগ করছে, সেই লাখো মানুষের দোয়া নিশ্চয় তিনি পাচ্ছেন, সুফল নিশ্চয় তিনি পাচ্ছেন পরকালীন জীবন। 1954 সালে
যখন যুক্তফ্রন্ট নির্বাচন হলো, সেই যুক্তফ্রন্ট নির্বাচনে ফেনী আসন থেকে নির্বাচিত হলেন তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকার সম্পাদক, পরবর্তীতে বাংলাদেশ অবজারভারের সম্পাদক, বাংলাদেশের সাংবাদিকতা জগতের পথিকৃৎ আব্দুস সালাম। এই আব্দুস সালাম সাহেব যখন 54 নির্বাচনে প্রার্থী হলেন, তার নির্বাচনী জনসভায় শেরেবাংলা 1 ফজলুল হক এসেছিলেন। সেই নির্বাচনে তিনি যখন নির্বাচিত হলেন, মুসলিম লীগের প্রার্থীকে পরাজিত করে, তিনি নির্বাচিত হওয়ার পরে তার ঢাকার অবজারভার অফিসে সেই বুড়ো, সেই সিরাজুল হক মজুমদার ঢাকার অফিসে গিয়ে বসে থাকতেন এবং তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করতেন মুহুরী নদীর মোহনায়, শুধু মুহুরী নদী নয়, এখানে 4-5টি নদীর সম্মিলিত স্রোতধারা এসে মিলিত হয়েছে। এই সম্মিলিত স্রোতধারার মোহনায় যদি একটি বাঁধ নির্মাণ করা যায়, একটি ঢল প্রতিরোধের অবকাঠামো নির্মাণ করা যায়, তাহলে এই অঞ্চলে নোনা পানি ঢুকে মানুষের হাজার 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 কোটি টাকার ফসল যেমনি ভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, তেমনি ভাবে শুষ্ক মৌসুমে এই নদীর পানি থেকে সেচ দিয়ে নতুন নতুন ফসলের আবাদ করা যাবে, নতুন সিজনের ফসল আবাদ করা যাবে। সেই ধারণা থেকে তিনি অবজারভার অফিসে গিয়ে প্রায়ই বসে থাকতেন এবং সালাম সাহেবকে বোঝানোর চেষ্টা করতেন এখানে যদি একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে এই অঞ্চলের যে একটা আমূল পরিবর্তন হবে সেই বিষয়টা। পরবর্তীতে সালাম সাহেব বন্যার ভয়াবহতা নিয়ে অবজারভার পত্রিকায় রিপোর্ট করেন। সেই রিপোর্ট দেখে পশ্চিম পাকিস্তানের গবেষক মহলের দৃষ্টি পড়ে, তারা এখানে আসে এবং এক সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আসে, তারা জরিপ করে যায় এবং একটা পর্যায়ে এই 60-এর দশকে মুহুরী প্রজেক্টের নির্মাণ কাজ শুরু হয়। এই যে মুহুরী রেগুলেটর, এই মুহুরী রেগুলেটরের কাজ শুরু হয়, মানে প্রকল্পের কাজ শুরু হয় পাকিস্তান আমলে 60-এর দশকে। 62 সালে এর প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীতে যে এই প্রকল্পের যে দৃশ্যমান প্রজেক্ট, যেটিকে আমরা বলছি রেগুলেটর, এই রেগুলেটরের নির্মাণ কাজ শুরু হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1977-78 অর্থ বছরে, এবং 1977-78 অর্থ বছরে শুরু হয়ে 1985-86 অর্থ বছরে এই প্রকল্পের কাজ শেষ হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 40টি গেট আছে এই রেগুলেটরে। যখন বর্ষা মৌসুম শেষ হয়ে যায় তখন এই রেগুলেটরের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়। যেমন বর্ষা মৌসুম সামনে, শীতের মৌসুম শেষ, এখন কিন্তু রেগুলেটরের বেশিরভাগ গেট বন্ধ, মাত্র 4টি গেট কিন্তু খোলা আছে। এই 4টি গেট দিয়ে নদীর পানিগুলো সাগরের দিকে যাচ্ছে, যার কারণে আপনারা দেখবেন যে সাগরের দিকে কিন্তু অনেক শুকনা চরের মতো দেখা যাচ্ছে, আর ওইদিকে নদীর দিকে সেদিকে কিন্তু পানি প্রচুর পরিমাণে আছে। অর্থাৎ যেই পানি এই একটা বৃহৎ অঞ্চলের কৃষি কাজে ব্যবহৃত হচ্ছে, সেচের জন্য ব্যবহৃত হচ্ছে। এবং এই মুহুরী প্রজেক্টের কারণে প্রায় 75 লক্ষ মেট্রিক টন খাবার বা খাদ্যশস্য বেশি উৎপাদন হচ্ছে এখন। বর্তমানে সেটা আরো অনেক বেড়েছে, এই হিসাবটা অনেক আগের। সব মিলে এই মুহুরী প্রজেক্ট একটি বৃহৎ অঞ্চলের মানুষের স্বপ্নকে আসলে পরিবর্তন করে দিয়েছে। অনেক দুর্ভিক্ষ পীড়িত, অভাবে জর্জরিত এলাকায় ফসলের একটি উদ্বৃত্ত ফসলের ব্যবস্থা হয়েছে এই মুহুরী প্রজেক্ট রেগুলেটরের মাধ্যমে। এবং এই রেগুলেটরকে কেন্দ্র করে একটি বিশাল মহাপরিকল্পনা নেওয়া হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ু বিদ্যুতের প্রজেক্ট নেওয়া হয়েছিল। এখানে বড় বড় 4টি পাখা আমরা দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে বায়ু বিদ্যুৎ তৈরি করা যেত। কিন্তু বর্তমানে কোনো এক অদৃশ্য কারণে এই বায়ু বিদ্যুৎ প্রজেক্টটি বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এই বায়ু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়াটি কোনোভাবেই সচল করা যাচ্ছে না। দক্ষিণ পশ্চিম দিকে যেখানে সাগরের মোহনা, এবং এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার গেলেই সন্দ্বীপ হাতিয়া চ্যানেল, এবং এই অঞ্চলটা এখন অনেকটা শুকনা দেখা যাচ্ছে, কারণ এই নদীর পানি এই বাঁধের মাধ্যমে
ধরে রাখা হয়েছে যাতে কৃষিকাজের সুবিধা হয়। আর অপরদিকে এইদিকে আমরা যদি দেখি, এইদিকে কিন্তু চরের কোনো দেখা যাচ্ছে না। এদিকে মোটামুটি নদীতে প্রচুর পানি রয়েছে এবং সেই পানি সংশ্লিষ্ট অঞ্চলের একদম মিরসরাই, সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এই একটা বৃহৎ অঞ্চলে এই নদীর পানিকে ধরে রেখে এই নদীর পানি দিয়ে এই শুষ্ক মৌসুমে কিন্তু চাষাবাদ করা হয় এবং যার পরিমাণ কোনো অংশেই কম নয়, সেটি একটি বড় হিসাব। আবার এই রেগুলেটর তৈরির কারণে এখানে কিন্তু একটা বিশাল পরিমাণ মাছের অভয়ারণ্য তৈরি হয়েছে এবং সেটি প্রায় 4000 হেক্টর উন্মুক্ত জলাশয়ের সৃষ্টি হয়েছে, যেখানে নানান ধরনের মাছ চাষ হচ্ছে এবং মানুষের দৈনন্দিন আমিষের চাহিদা পূরণ করছে, আমিষের ঘাটতি পূরণ করছে এবং মানুষ নানানভাবে প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রকল্পের উপর দিয়ে, অর্থাৎ যেখানে রেগুলেটর, এখানকার রেগুলেটরের উপর দিয়েই কিন্তু এখানে একটা সংযোগ সড়ক তৈরি হয়েছে, ওদিকে সোনাগাজী আর এদিকে মিরসরাই। তো এখন কিন্তু এর পাশে আমরা নদীর উজানের দিকে দেখতে পাই আরেকটি বড় সড়ক সেতু তৈরি হয়েছে, যার কারণে এই রেগুলেটরের উপর দিয়ে এখন বড় ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ছোট হালকা যানবাহন এখান দিয়ে চলাচল করছে আর ভারী যানবাহনগুলো চলছে পাশের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়ক দিয়ে। দর্শক, এখন দাঁড়িয়ে আছি মুহুরী প্রজেক্টের একটু উজানে, নদীর একদম তীরে আমি দাঁড়িয়ে আছি এবং এখান থেকে মুহুরী প্রজেক্টের উজানের দিকের যে দৃশ্যটি সেটি খুব সুন্দর দেখাচ্ছে এবং এখানে খোপ আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বমোট 40টি গেট আছে এবং এই 40টি গেটের মধ্যে এই মুহূর্তে খোলা আছে মাত্র 4টি, বাকি 36টি গেট কিন্তু এই মুহূর্তে বন্ধ এবং এর মাধ্যমে নদীর পানির প্রায় 90% ধরে রাখা হচ্ছে এবং সেই পানি কিন্তু আমাদের এই উজানে একটা বিস্তৃত অঞ্চলের চাষবাসের কাজে ব্যবহৃত হচ্ছে। এবং আমরা আপনাদেরকে রেগুলেটরের উপর থেকে যেটি দেখিয়েছিলাম, এই পাশে নদীতে যে পরিমাণ পানি দেখা যাচ্ছে, টইটম্বুর একটা নদী দেখা যাচ্ছে, কিন্তু বাঁধের ওই পাশে কিন্তু ওইরকম নয়, ওই পাশে অনেকটাই চরের মতো পড়ে গিয়েছে এবং এই পাশেও আমরা দেখতে পাচ্ছি স্রোতে অনেক কচুরিফানা এখানে এসেছে এবং কচুরিফানাগুলো এই গেট বন্ধ থাকার কারণে সব এখানে জমা হচ্ছে এবং মাত্র 4টি গেট এই মুহূর্তে খোলা আছে এবং সেগুলো দিয়ে কিছু কিছু সাগরে চলে যাচ্ছে। তো সব মিলে এই মুহুরী প্রজেক্ট, এটি একদিকে যেরকম মিরসরাই এবং সোনাগাজীর মধ্যে একটা সেতু বন্ধন রচনা করেছে, অন্যদিকে এর অর্থনৈতিক গুরুত্বও কিন্তু কোনো অংশেই কম নয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই রেগুলেটরের দুই পাশে জেলেরা কিন্তু মাছ ধরছে। এই যে এইদিকে আমরা একজন জেলেকে দেখতে পাচ্ছি যিনি জাল মেরে মাছ ধরছে, ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছোট ছোট শিশুরা নানান ধরনের জাল নিয়ে, নানান ধরনের মাছ ধরার উপকরণ নিয়ে এখানে মাছ ধরার চেষ্টা করছে। আবার এই পারে অর্থাৎ রেগুলেটরের একটু উপরে মানে নদীর দিকে এখানে ছোটখাটো কিছু রেস্টুরেন্টের মতো হয়েছে, যে আমরা জানি এখন প্রায় দুপুরবেলা, এখন সকাল 11টা বাজে, প্রায় দুপুর হয়ে এসেছে। তো এই জন্য এই মুহূর্তে এখানে কোনো পর্যটকের আনাগোনা দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর অর্থাৎ দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা নামবে তখন কিন্তু এখানে পর্যটক আনাগোনা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এই ছোট ছোট টং দোকানগুলো যেখানে ফুচকা সহ নানান ধরনের মজাদার আইটেম প্রস্তুত হচ্ছে বিকালবেলার পর্যটকদের আপ্যায়িত করার জন্যে। তো সব মিলে এই মুহুরী প্রজেক্টকে কেন্দ্র করে এখানে কিন্তু একটি দারুণ একটি পর্যটন হাব তৈরি করা সম্ভব। তার কিছু কিছু হয়তো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বটে, কিন্তু এখানে যদি সরকারি তদারকি করা হয়, এই অঞ্চলকে একটি সরকারের অর্থ উপার্জনের আয়ের একটি বড় মাধ্যম হিসেবে গড়ে তোলা যায়। পাশে আমরা কিন্তু কিছুক্ষণ আগে এখানকার চরের মহিষের দধি খেলাম, একদম নিখাদ যে স্বাদ
চরের মহিষের দুধ থেকে তৈরি দধি, যেটিতে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না, একদম নিখুঁত এবং নির্ভেজাল মানের মহিষের দই এখানে পাওয়া যায়। এখানে কিছু হোটেল গড়ে উঠেছে এবং চরাঞ্চলে আপনাদেরকে যদি আমরা দেখাতে পারতাম, ওই পাশে শত শত মাইল চরাঞ্চল রয়েছে যেখানে মহিষের বাথান রয়েছে, শত শত মহিষ এখানে বিচরণ করে এবং সেগুলোকে ব্যবহার করে কিন্তু একটি দারুণ অর্থনৈতিক সম্ভাবনা কিন্তু জাগিয়ে তোলা সম্ভব।